2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত করল পরিকল্পনা কমিশন। স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আমির খসরুর। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির আকার 2,16,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে 70% বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু পরিবহন ও যোগাযোগ খাতই 25% বরাদ্দ পেয়েছে। আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। সভায় এডিপির খসড়া অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, 2025-26 অর্থ বছরের বাজেট শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। এ সময় এবারের বাজেট দায়িত্ব জ্ঞানহীন বাজেট না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ের সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। ক্ষতি হলে দু দেশেরই হবে। তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নাম্বার, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এই দাবি জানান। বলেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। তবে সরকার নির্বাচন বাদে বাকি সবকিছু করছে বলে অভিযোগ করেন আমির খসরু। এ সময় করিডোর বন্দর, বিনিয়োগ সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। নির্বাচনের কোনো খবর নাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে।
আগামী ৭২ ঘন্টায় দেশের ৩ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এসএমসি ওরসালাইন এন এখন এসএমসি ওরসালাইন নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে এসেছে। নতুন এই প্যাকেটটি এসএমসির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা হয়েছে বলে জানিয়েছেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। সকালে ওরসালাইনের নতুন প্যাকের উদ্বোধন উপলক্ষে এসএমসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এই সময় এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, এসএমসির এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে তসলিম উদ্দিন খান বলেন, এসএমসি ওরসালাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক। এছাড়া এসএমসির সব উদ্যোগ বাংলাদেশের প্রান্তিক নারী, শিশু ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবারে পুষ্টি, চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের অবৈধ সম্পদ তদন্ত করছে দুদক। তদন্তে শেখ হাসিনা নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদ বিবরণীর সঙ্গে বাস্তবের গরমিল পাওয়া গেছে। এ সময় প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সেবা প্রদানে আরও আন্তরিক হওয়া ও সেবা গ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হাফিজ আহসান ফরিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। আপনি আজকের খবরের কাগজে এসছে যে আমরা প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। পাবনার ঈশ্বরদীতে পদ্মার বালুচরে চীনাবাদাম চাষ করে সাফল্য পেয়েছেন চরাঞ্চলের কৃষকরা। উৎপাদন খরচ সীমিত হওয়ায় এবং অল্প সময়ে বেশি অর্থ উপার্জন করায় অনেকেই এখন বাদাম চাষের প্রতি ঝুঁকছেন। ঈশ্বরদী থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা বিস্তীর্ণ চরে চীনাবাদাম চাষ করে লাভের মুখ দেখেছেন চরবাসী। অর্থকরী এ ফসল চাষ করে তাদের আর্থিক সচ্ছলতা বেড়েছে। প্রতি বছরই বাদামের বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় দিন দিন বাদাম চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলের কৃষকদের। বাদাম উৎপাদনের ক্ষেত্রে সার ও কীটনাশকে বেশি খরচ না হওয়ায় লাভের অঙ্ক দ্বিগুণ ছাড়িয়ে যায়। অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন এ অঞ্চলের চাষিরা। এই বাদামে যখন পদ্মার পানি শুকিয়ে যায় তখন এই বাদামটা লাগানো হয়, লাগানোর পরে বাদামটা উঠানো হয়, উঠা সারি শুকা করি বাজারে বিক্রি করা হয়। আবার আড়তে সময় সময় ব্যাপারী এই মাঠে আসে কিনে নিয়ে যায়। এই বাদাম বিক্রিতে লাভবান হয় বেশি।
সার কীটনাশক দেওয়া লাগে না, তেমন কিছু সার বিষ দেওয়া লাগে না, ওই হয়তো 2-1টা পাইট মানুষ লাগে। বাদাম লাভজনক ফসল। বাদামে আমরা বিঘা ভূঁয়ে 10 মণ হারে ফলন পাই। যদি এর দাম 5,000 থাকে, 1 বিঘায় 50,000 টাকা আসে। এবছর ঈশ্বরদীতে 280 হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই পদ্মার তীরবর্তী যে চরগুলা, এগুলাতে বাদামের চাষ হয়ে থাকে এবং এই উপজেলাতে প্রায় 280 হেক্টর জমিতে বাদামের চাষ হয়। এটা আমাদের সারা ইউনিয়ন এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এই চর এলাকাতে এগুলো চাষ হয়ে থাকে। এবছর গত বছর যেমন অতি উচ্চ তাপমাত্রার কারণে চর এলাকাগুলোতে বাদাম গাছগুলো পুড়ে আমার কৃষক ভাইরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এবছর আমাদের আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত বাদাম গাছের বৃদ্ধি অবস্থা ভালো এবং আশা করছি আমার কৃষক ভাইরা এবছর বাদাম থেকে একটা ভালো লাভজনক অবস্থায় যেতে পারবেন। আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বাড়ির চেয়েও এবার লাভবান হওয়ার আশা কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক। ঠিকভাবে সেবা না পাওয়ার অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীদের অফিস কক্ষ থেকে বের করে দিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানায়, অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্সের কথা বলে রংপুর সিটি কর্পোরেশন কোনো সেবাই দিচ্ছে না। এই সময় আইন সংশোধন করে সেবা কার্যক্রম চালু করার দাবি জানান তারা। এছাড়া এই আইন থাকায় জন্ম সনদ থেকে শুরু করে কোনো সনদই পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এদিকে নাগরিকদের দাবি যৌক্তিক হলে অবশ্যই তা মানা হবে বলেও জানায় রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমাদের জনগণ যে ফকির, যে ভ্যানচার, তারও তো কিছু কর্তব্য আছে সরকারের প্রতি, তার রাষ্ট্রের প্রতি, তার কর্পোরেশনের প্রতি। তাহলে তাদেরকে যে আমাদের অভ্যস্ত করতে হবে, এটা তো আমাদের একটা আমি মনে করি সহজতর একটা উপায়, যে পাবলিক যে আসতেছে তাকে আমরা জানাচ্ছি। আমার প্রত্যেককে বলা আছে যে আগে তাদেরকে জিনিসটাকে ওরিয়েন্টেড করতে হবে। কে বা কাহারা করতেছে এটা তো আর বলার অপেক্ষা রাখে, তো কে করতেছে এই কাজগুলো, কীভাবে আবার এসে ঢুকবে? আগে তো সুন্দরভাবে চলতেছিল, আগে তো এগুলো লাগে না। যদি জনপ্রতিনিধিরা কেউ না কেউ আসতো, সে ভালোই করুক খারাপ করুক, একটা জনগণের সমর্থন নিয়ে কাজ করত। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর বল হাতে আর মাঠে নামা হয়নি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। তবে এবার দীর্ঘ 10 মাস পর আবারও বল হাতে দেখা গেল তাকে। আর কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে নেমে নিজের প্রথম স্পেলেই 2 উইকেট নিয়েছেন এই তারকা পেসার। সব ফরম্যাট মিলিয়ে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা এখন 1527। এদিকে সবকিছু ঠিক থাকলে ল্যাঙ্কাশায়ারের হয়ে এবারের মৌসুমে টি20 ব্লাস্টেও দেখা যাবে অ্যান্ডারসনকে। এর আগে 704 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন 42 বছর বয়সী অ্যান্ডারসন। তবে জাতীয় দলকে বিদায় বললেও খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বুন্দেসলিগায় ব্যাক টু ব্যাক আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। 26টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিগ শেষ করেছেন তিনি। গোলের পাশাপাশি 8টি অ্যাসিস্টও রয়েছে কেইনের। এদিকে গত মৌসুমেও শীর্ষ গোলদাতার পুরস্কার উঠেছিল কেইনের হাতে। সে সময় 36টি গোল করেছিলেন তিনি। ফলে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পরপর 2 মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন কেইন। তাই মৌসুমের শেষ ম্যাচেই কেইনের হাতে তুলে দেওয়া হয়েছে শীর্ষ গোলদাতার পুরস্কার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত করল পরিকল্পনা কমিশন। স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আমির খসরুর।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।